হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন। আশা করছি আপনাদের সবারই অনেক সুন্দরভাবে কেটেছে। তাই আমাদের একটা কর্তব্য থাকে, ঈদের পরের দিন রাত গভীর সুন্দর একটি ইন্টারেস্টিং ঘটনা, বেস্ট একটা মোমেন্ট। তো ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম নীরব ভাই, আশা করছি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আমি আব্দুল আল লিমন, দিনাজপুর থেকে বলছি, বর্তমান পেশায় চাকরিজীবী। তো ঘটনায় যে ঘটনাটি ঘটেছিল দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ হোস্টেলের ঠিক সামনে ছিল এক বিশাল পুকুর। স্থানীয় মানুষরা একে বলতো মরণ পুকুর। প্রতি বছর এই পুকুর একটি জীবন চায়। আমরা এসব কথা শুনে হাসতাম, ভাবতাম কুসংস্কার ছাড়া কিছুই না। অর্থাৎ সেই দিন বুঝলাম কিছু গল্প আসলেই সত্যির থেকেও ভয়ঙ্কর। আমাদের বন্ধুত্ব ছিল 4 জনের, আমি, সোহেল, রিজভি আর মামুন। 4 জনেই যেন একই আত্মার চাঁদ ছায়া। একসাথে খেতাম, ঘুরতাম, পড়তাম। ফুটবল খেলার পর এক প্লেট ডিম ভাজা ভাগ করে খেতাম। রাতের পর রাত হোস্টেলে বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা গুনতাম। বৃষ্টির দিনে 4 বন্ধু মিলে এক মোবাইলের নিচে ঢুকে মুভি দেখতাম। হোস্টেলের সামনে মরণ পুকুরটাকে আমরা খেলার ছলে ভয় দেখানোর জায়গা বানিয়ে ফেলছিলাম। কিন্তু একটা ব্যাপার ছিল, আমাদের হোস্টেলে সেই পুরনো কালা কুকুর বাদশা, সে কখনো পুকুরের দিকে তাকাতো না। রাত নামলেই কুকুরটা বারান্দার কোণে গুটিসুটি মেরে বসে থাকতো। একদিন রাতে আমরা ক্যান্টিন থেকে ফিরছি, হঠাৎ সোহেল বলল, দোস্ত, বাদশা পুকুরের দিকে চায় না কেন? আমি হাসলাম আর বললাম, ও তো কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু মামুন বলল, যাই বলিস, পুকুরটা এক এক রাতে অদ্ভুত ঠান্ডা লাগে। রিজভি তখন ঠাট্টা করে বলল, দেখিস একদিন রাতে কেউ আমাদের ডাকতে আসবে। সেই কথা শুনে আমরা হেসে উঠলাম। ঠিক তখন পুকুরের কালো পানিতে ঢেউ উঠল, বাদশা গা জাড়া দিয়ে উঠে গেল বারান্দার ছাদে। আর আমরা যেন সেই বাতাসে এক অদৃশ্য শীতলতা টের পেলাম। সেই রাতে প্রথম অস্বাভাবিকতা শুরু। গভীর রাতে সোহেল আমার পাশে ঘুমানোর সময় ফিসফিস করে বলল, দোস্ত, জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি বললাম, কেউকে তো দেখি না। কিন্তু সোহেল উত্তরে বলল, ও পানিতে হাঁটছে। পরদিন সকালে সোহেল নিখোঁজ। তার খাটের পাশে পড়েছিল ভিজা স্যান্ডেল আর ছিঁড়া জামা। বাসায় এক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়েছিল। আমরা পুরো হোস্টেল চুষে ফেললাম। পুকুরের ধারে গিয়ে দেখি পানির মধ্যে সোহেলের ছিঁড়া গেঞ্জি বাচ্ছে, আর সেই পুকুরের পানি ঘোলাটে হয়ে গাঢ় কালো হয়ে উঠেছে। এরপর থেকে আমাদের রাতগুলো পাল্টে গেল। মামুন আর রিজভি দিন দিন চুপচাপ হয়ে গেল। সন্ধ্যার পর কেউ জানলার কাছে যেত না, তবে বাদশা বারান্দার কোণে কাঁপতে কাঁপতে বসে থাকতো। 3 দিন পর রাতে মামুন আমাকে বলল, তুই ওদের ডাক শুনিস না? আমি আতকে উঠে বললাম, কারা? মামুন কাঁপা গলায় বলল, পুকুরের ওপরে সোহেল দাঁড়িয়ে থাকে, আমাকে ডাকে। আমি চিৎকার করে বললাম, কিছুই না, ঘুমা। কিন্তু সেই রাতের পর মামুনও নিখোঁজ। তার খাটে কাগজের টুকরো পড়েছিল। ওরা ফিরে এসেছে, আমি যাচ্ছি। রিজভি তখন আরো ভেঙে পড়ল। এক রাতে আমরা 2 জন মিলে জানলার পর্দা সরিয়ে দেখি পুকুরের পাড়ে সোহেল আর মামুন দাঁড়িয়ে আছে। ওদের চোখ মুখ ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু ঠোঁট এক ভৌতিক হাসি। তারা আমাদের দিকে হাত বাড়িয়ে বলল, দোস আয়, ওই দোস, চলে আয়। রিজভি দরজার দিকে দৌড় দিল, কিন্তু বাদশা সামনে দাঁড়িয়ে গর্জে উঠল। মনে হলো বাদশা যেন কিছু বুঝে গেছে। আমরা ভয়ে কাঁপতে থাকলাম। শেষ রাতে রিজভিও হারিয়ে গেল। খাটের উপর সাদা কাগজে লেখা ছিল, বন্ধু ছাড়া থাকবো না, ওরা ডেকেছে। শেষ পর্যন্ত আমি একা পড়ে গেলাম। সারা রাত পুকুরের পানিতে অদ্ভুত ফিসফিস আর হাসির শব্দ শুনতাম। জানলা দিয়ে দেখতাম পুকুরের ধার ঘেঁষে 4টি ছায়া দাঁড়িয়ে আছে। ওরা আমাকে ডাকতো আর হাসতো। বন্ধুত্বের সেই টান এতটাই গভীর ছিল যে আমি জানতাম হয়তো আমাকেও ডাকবে। সকালে আমি হোস্টেল ছেড়ে চলে এলাম, আর কোনোদিন ফিরে যাইনি। দিনাজপুর ছেড়ে চলে এসেছি বহু বছর আগে। তবে আজও জানি হোস্টেলের সেই পুরনো পুকুরে ওরা 4 জন দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে বলছে, দোস, চলে আয়, চলে আয় না দোস। পুকুরের ধার দিয়ে গেলে বাতাস ভারী হয়ে আসে। বাদশা আজও জীবিত, বারান্দার কোণায় কেঁপে বসে থাকে। পুকুরের খোলা পানি কাঁপে না, কিন্তু গভীর রাতের নীরবতায় যেন কারা বলছে, আমরা অপেক্ষায় আছি। গাইস, এই ছিল আব্দুল ভাইয়ের ঘটনা। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ইন্টারেস্টিং ঘটনায়। আল্লাহ হাফেজ।